আসসালামু আলাইকুম এভরিওয়ান, বিদেশি বউ গল্পের 17 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। শাহানা চুলায় তরকারি নাড়ছে। চুলার তাপে গালটা লাল হয়ে উঠেছে খানিকটা। পাশে দাঁড়িয়ে রেহানা এইটা ওটা এগিয়ে দিচ্ছে, কখনো পানি কখনো জুলার ডাক নিয়ে। আর রান্নাঘরের এক কোণে তুলে বসে আছে শেহজাদ। বসে আছে এই শব্দটা যেন তার উপস্থিতিকে ঠিকঠাক বোঝা যাচ্ছে না। সে মূলত এরকম চেষ্টা করে যাচ্ছে এই বাড়ির দীর্ঘদিনের জমাট বাঁধা শীতলতার দেওয়ালে একটা উষ্ণর ফাঁক খুঁজে দিতে। সে মাঝে মাঝে আলতো গায়ে কিছু গল্প ছুড়ে দিচ্ছে। এই রান্নাঘরটা একদম বদলায়নি, জানো শাহানা, তখনও তোমার কাঁচামরিচ ফালি করাটা আমার চোখে লাগতো। এরপর একটু হেসে বলে, আর এখনো লাগছে। কিন্তু এইসব কথা যেন বাতাসে মিলিয়েই যাচ্ছে। শাহানার চোখ তখনও তাকানো কৌরার দিকে, মন যেন আরো গভীর কোথায়। তার কাছে প্রত্যাশা কোনো জবাব আসে না, আসে শুধু এক আধাটা অনিচ্ছ হুম কিংবা হ্যাঁ। কিন্তু জবাব ঠিকই আসে রেহানার কাছ থেকে। সে তার যা ইচ্ছা বলছে, সে কথার জবাব জুটে যাচ্ছে রেহানার কাছ থেকে। সেন শেহতাজের বলা প্রতিটি বাক্যের জন্য অপেক্ষায় ছিল সে। হঠাৎই বলে উঠেছে, আরে হ্যাঁ, এই মরিচ কাটার কথা এখনো আপনার ভাইও বলে, আগের মতোই কাটেন। আর শেহজাদ সে হাসছে, মাথা নাড়ছে। তার হাসিতে যেন উষ্ণতা নেই, বরং এক ধরনের বেমানান অস্ত্রতা জড়িয়ে আছে। সে মুখ ফুটে বলতে পারছে না, তোমাকে কিছু বলছি না রেহানা, আমি চাচ্ছি শাহানা একটু সাড়া দেখ। তবুও কিছু বলার সাহস হচ্ছে না, কারণ শেহজাদ জানে শাহানা চুপ করে থাকার কথাও ভারী। আর রেহানা আগ বাড়িয়েই কথা বলতে আসে। তা শুধু আর ঘন কুয়াশা এনে ঢেকে দিচ্ছে সেই কাঙ্ক্ষিত মিলনের পথকে। ঠিক সেই মুহূর্তে রান্নাঘরের দিকে দৌড়ে এলো সিমি। ছুটে এসে হাঁপাতে হাঁপাতে দু হাতে ঠেস দিয়ে দাঁড়ালো, মুখে আতঙ্ক আর ক্লান্ত মিলেমিশে একাকার। শাহানা অবাক হয়ে পিছনে তাকালেন। হাতে টাকা খুন্তিটা কড়াইয়ের এক পাশে ঠেলে দিয়ে গলা চড়াই বললেন, তোরে কতবার বলেছি এইভাবে দৌড় পারিস না, সিজার করা শরীর তোর ওপর, তার ওপর এখনো শরীর তেমন ভালো হয়নি। আবার তুই এখন এই বাড়ির বউ, সেটা মাথায় রাখিস না একটু? বাহিরের মানুষ দেখলে কি বলবে তো? তার মুখ চোখে মুখে চিন্তা রেখা স্পষ্ট, মুখে ভরসা না ধরন হলেও গলা নিচে স্পষ্ট এক ধরনের মায়ার সুর, যা যে কেউ টের পাবে যদি সত্যিকারের ভালোবাসায় চিনে থাকে। সে তাজ আর চোখে তাকিয়ে রইল। তার চোখে খানিকটা বিষণ্ণ, খানিকটা উপলব্ধি। এই মহিলাকে সে চিনে, ভীষণ চিনে। ভালোবাসার মোড়কে মোড়ানোর কড়া শাসনের মানুষ, সবাইকে আগলে রাখতে চায় বলেই হয়তো কখনো কখনো এমন রক্ষ হয়ে ওঠে। সিমিকে ওই ভরসার শেষতে কথাটা তাকে উদ্দেশ্য করে বলে। বাহিরের মানুষ কি বলবে কথাটা কি তাকে উদ্দেশ্য করে বলেছে? সে শাহানার কাছ থেকে এতটা দূরে সরে গেল, এই ভাবনাটা শেহদাজকে খানিকটা থমকে দেয়। শাহানা কিছু কথা সিমিকে হালকা হেসে ফেলে। এই মানুষ মুখে রাগও যেন আলাদা রঙের লাগে তার কাছে, কিন্তু এই মুহূর্তে সব অনুভূতির জায়গা নেই। সে তড়িগড়ি করে বলল, আপা তাড়াতাড়ি চলো। শাহানা কাপা গলায় ভাঁজ ফেলল, তাকালেন তার দিকে, বলল, কই? সিমি কণ্ঠ কেঁপে উঠল, মৌতাকে থামাও প্লিজ। শাহানা যেন সে মুহূর্তে বুঝে ফেললেন, চমকে উঠল, গলা খানিকটা উঁচু করে বললেন, তোরা না বলেছিলাম ওই দায়িত্ব তুই নিবি? রুমে ছিল ও, তুইও তো ওই নিয়ে গেলি। সিমি তাড়াতাড়ি বলল, ছিল তো, কিন্তু আমি নুভাকে দেখতে গিয়েছিলাম। মৌতা কখন যে রুমের দিকে গেল বুঝতেই পারিনি। শেহজাদ এবার চমকে উঠলেন, কপালের মাঝখানে ভাঁজ পড়ে গেল। পাশেই থাকা রেহানা থমকে গেল, তারপর আর দেরি না করে হাতে থাকা বাটিটা দূরে রেখে দৌড়ে গেল। তার পিছু পিছু সবাই, যেন হঠাৎ করে ঘরের ভিতর জট পাকানো এক ঘটনা প্রবাহ সবাইকে এক সূত্রে টেনে নিচ্ছে। মৌতা আর রায়েদের তীব্র বাক্যথা আর পাশে সবকিছু থেমে যায়। পাশের রুমের গল্প মশল আয়েত, নোরা, রিহি আর রিহান আর সিমরান থমকে দাঁড়ায়। তারা দ্রুতপদে রুম ছেড়ে বেরিয়ে এলো। মৌতার রুমের কাছে এসেই থমকে গেল সবাই। চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা সে যেন নাটক দেখছে এবং বাস্তব নয়। দ্রুত পায়ে এগিয়ে এসে তারা দেখে রায়েতরা রাগে ফুঁসছে, আর সেই রাগ গিয়ে ঠেকেছে এক মেয়ের হাতে। মৌতার হাতটা ও শক্ত করে হাতের বাঁধনে আবদ্ধ। রায়েদের এমন উপলব্ধি রূপ আগে কেউ কখনোই দেখেনি বলে মনে পড়ে না। রায়েত আর নোরা বিষণ্ণ পরস্পরের দিকে তাকায়। তাদের ভাই যিনি সিগ্ন হিমের মতো শীতল হয়ে থাকে, তিনি আজ এইটুকু বিষয় নিয়ে তেড়ে আসছেন। মৌতার শরীর জুড়ে এক অদ্ভুত কম্পন। জীবনের প্রথম কোনো পুরুষ তাকে এভাবে চেপে রেখেছে, এটা ভাবতেই তার অস্থিরতা দ্বিগুণ হলো। সে দৃষ্টির আগুন ঠেলে দাঁতে দাঁত চিপে রায়েত
রায়দের হাতটা ঝাঁকিয়ে দিয়ে ছাড়িয়ে নেয়। ঠিক সে মুহূর্তে শাহানা ছুটে আসে, মেয়েকে বুকের মধ্যে জড়িয়ে নেয়। তার হাতের ভঙ্গি মতো মমতা, কিন্তু চোখের ভাষা আতঙ্ক, যেন কিছু একটা হারিয়ে না যায়। শাহানা কণ্ঠে শান্ত ভঙ্গি এনে বলে, মৌতা তুই চল আমার সাথে। মৌতা থামে না, উল্টো গড় কণ্ঠে শুধরায়, আমি কিছুতেই যাব না এই রুম ছেড়ে। এইটা রুমটা গেস্টদের দেওয়া হয়েছে, তুই চল। এই কথাটা যেন মৌতার গায়ে আরো দ্বিগুণ আগুন লাগিয়ে দেয়। মৌতা দীর্ঘ সময় ধরে নিজের ভিতরে আটকে রাখা সব রাগ, অভিমান, সব দুঃখ সবকিছু একসাথে গলিয়ে দিতে দিতে বলে, এই রুমটা তো গেস্ট রুম না, গেস্ট রুমে গেস্ট থাকবে, তা না করে এই রুমে কি? রায়েত এবার থামে না, ঠোঁটে হালকা তাচ্ছিল্য হাসে। আশ্চর্যের ব্যাপার, এই অপমান তাকে আহত করছে না, বরং যেন একটা তীব্র খিদা জাগিয়ে তুলছে তার মধ্যে। এতদিনের অভ্যস্ত ক্ষমতা ও নিয়ন্ত্রণ হারানোর ক্ষণিকটা সে কেবল ঠান্ডা গলায় বলে, আমি নিজের নিয়মে চলতে পছন্দ করি, এটা আপাতত নেক্সট 2 দিন আমার গেস্ট রুম। মৌতা স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, কণ্ঠ ঠান্ডা হলেও ভিতরে জ্বলন্ত আগুন লড়াই দেয়। তার চোখের কোণে লাল টুকটুকে জ্বলছে। এটা অন্য কারোর ব্যক্তিগত ঘর হতে পারে। রাইত কাজ ঝাঁকিয়ে বলে, আমার যেটা পছন্দ সেটা আমি আমার কাছেই ছাড়ি, যেটা আমার ব্যক্তিগত কার পাবলিক তা দেখার কোনো সময় নেই। শাহানা কিছু বলতে যাবে, তার আগে মৌতা গলার সুর নিচু করে কাটা ছোড়ার মতো কথা বলল, আমার জায়গায় ছাড়ুন, বাড়াবাড়ি করবেন না। আই লাইক ইউ মাস স্পেস, বাধা দিতে আসবেন না। মৌতা দাঁতে দাঁত চিপে শুধরাই, আপনি অন্য ঘরে যান। রাইট হেসে ফেলে, ঠান্ডা অথচ বেপরোয়া, কিছু করার নেই ম্যাডাম, অন্য ঘর খুঁজে নিন। এই বলে সে হঠাৎ করে দরজা ঠেলে সবার সামনে বন্ধ করে দেয় সজোরে। দরজা বন্ধের শব্দে শুধু মৌতা নয়, চারপাশে দাঁড়িয়ে থাকা সবাই চমকে ওঠে। শেহজাদ, যিনি এতক্ষণ কেবল দেখে যাচ্ছিলেন, এবার একেবারে নিস্তব্ধ হয়ে যান। এ যেন তার ছেলে নয়, অচেনা এক মানুষ, যার চোখের সামনে আর সহানুভূতি কোনোই রেখা নেই। আর মৌতা সে সকাল কেবল দৃষ্টি স্থির করে দরজার দিকে তাকিয়ে থাকে। নিজের ঘর, নিজের প্রিয় ছোট্ট শান্তির কোণ, সেখানে আজ তারই মুখের ওপর দরজা বন্ধ হয়ে গিয়েছে। চাবিও তার হাতে নেই, অধিকারের কোণাও যেন তার আর পাশে নেই। তার চোখে ঝাপসা হয়ে আসে, কাঁদেও না, কেবল মনে মনে উচ্চারণ করে, আজ নয় কাল নয়, এই অপমান নামেই ফিরতি দেব, শুধু সময়ের অপেক্ষা। তুই কি জানিস তোর ওয়াইফের নাম? লাগেজের চেঞ্জ খুলতেই রায়দের হাত থেমে গেল। দাপথ জিপটার শব্দ হঠাৎ করে নিস্তব্ধই ঢেকে যায়। সে যেন কিছু একটা গিলে ফেলল, এরপর স্বর নিচু করল, চোখ না তুলে কেবল ঠোঁট নাড়াই সে। এটা বলতে এখানে এসেছে? আয়েদ জিভ ভিজিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। ভাইকে এভাবে জিজ্ঞেস করা তার স্বাভাবিক অভ্যাস নয়, কারণ রায়েদ সবসময় ওদের থেকে দূরে দূরেই কেউ থাকে, এই ধরনের দেওয়াল হয়ে থেকেছে। কিন্তু আজ সেই দেওয়ালের একটা ফাটল স্পষ্ট হয়েছে, হয়তো রায়েদের চোখে না, কিন্তু আয়েদের সেটা মনে হচ্ছে, অনুভব হচ্ছে প্রবলভাবে। সে একটু থেমে সরল দৃঢ়কণ্ঠে বলে উঠল, না মানে হ্যাঁ। জানিস নামটা? রায়েদ ল্যাপটপটা হাতে তুলে খাটের ওপর বসে ঠান্ডা গলায় উত্তর দেয়, ইচ্ছা প্রকাশ করছি না। আয়েদের ঠোঁটে এক মুহূর্তে হাসি খেলে যায়। সে ধীর সুরে বলে, জানতেই তো হবে, যার সাথে এত রাগ, এত কথার যুদ্ধ, তাকে তো চেনাই উচিত নয়। রায়েত ঘা ভাসাতে চায় না, বরং মাথা নিচু করে কেবল প্রতিদিনের মতো করে প্রশ্ন ছুড়ে দেয়, মানে? আয়েত এবার আর ঢাকনা না করে বলে ফেলে, মৌতা। এক মুহূর্তের জন্য থমকে যায় সবকিছু। রায়েদের শরীরটা সামান্য কেঁপে ওঠে, চোখের পলকে একটুকু জলকে যায়। আজকের সকালে তীব্র চেঁচামেচি, চোখে ঝাঁঝালো অভিমানী মুখ। কে? আয়েত এবার গলার সুর শক্ত করে বলে, তোর ওয়াইফ মৌতা, যাকে আজ থেকে 3.5 বছর আগে তুই বিয়ে করেছিলে এবং যাকে আজ অনিবিচ্ছেদ হলেও অপমান করেছিস। রায়েত নিঃশব্দে তাকিয়ে থাকে, তার দৃষ্টি কোনো শব্দ নেই, কোনো মুখভঙ্গিও নেই, শুধু একটু ফাঁকা দৃষ্টি। ল্যাপটপের স্ক্রিনে আলো তার মুখে ঝিলমিল করছে, অথচ সেই আলোয় ধরা পড়ে না এক টুকরো অভিব্যক্তিও। ভিতরে যেন সবকিছু গজন তুলছে, কিন্তু বাহিরে যেন থমকে যায় কোনো কিছু ছায়ার মতো নিশ্চিত। সে চুপচাপ তাকিয়ে থাকে আয়েদের দিকে, আর আয়েদ সাহস সঞ্চয় করে বলে ফেলে, হ্যাঁ, আমার মনে হচ্ছে তোকে এটা বলা উচিত, বাকিটা তোর ওপর নির্ভর। এইটুকু বলেই সে ধীরে ধীরে ঘর ছেড়ে বেরিয়ে যায়। পিছনে পড়ে থাকা এক নিঃশব্দ ঘর, ল্যাপটপের স্ক্রিনে ভেসে ওঠা ফাইল ওপেন হয়, কিন্তু রায়েদের মন এখন সেখানে উপস্থিত। তার চোখে আটকে আছে দরজার দিকে, যেই দিকে দিয়ে আয়েদ চলে গিয়েছে, আর সেই দিক দিয়ে একটা গদগদে সত্য ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকেই, সে চাইলেও না চাইলেও।
যেটা মুখোমুখি পরিবর্তে দুদিন হবে। এখন আর পিছনে ফেরা যাবে না। এই বাড়িতে কাটানো প্রতিটা মুহূর্ত, প্রতিটা দৃষ্টি, প্রতিটা সম্পর্ক তাকে নতুন অনুভূতি লেখা দিচ্ছে নিজের কপালে। সে জানে না কাল সকালে আবার কি অপেক্ষা করছে তার জন্য, কিভাবে সে সামলাবে এই অদ্ভুত সমীকরণ যার প্রতিটা পদক্ষেপে জমে আছে অপরিচিত পরিচিত ভার। মৌতাকে নিয়ে এক অসম্পূর্ণ ইতিহাসের মুখোমুখি হওয়া গল্প, হয় সূচনা না হয় সমাপ্তি। কেউ এই সমীকরণের যে কোনো একটা এন্ডিং হতেই হবে। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আর একটা করে লাইক করে দিবেন। ধন্যবাদ।